বন্ধুরা, আজ আমরা ভ্রমণে বের হব ভোলা জেলাতে। এটি দ্বীপ অঞ্চল। আমরা ভোলা জেলার মনপুরা দ্বীপ দেখব। মনপুরা নদীবেষ্টিত একটি দ্বীপ। মনপুরা থেকে আমরা হরিণ দেখার জন্য একটি ম্যানগ্রোভ বনে প্রবেশ করব, যদিও হরিণ খুব কষ্ট করে দেখতে হয়েছে। এরপর আমরা চলে যাব চরফ্যাশন। চরফ্যাশনে জ্যাকব টাওয়ার দেখব। এছাড়াও চর কুকরি ভ্রমণ করতে গিয়ে আপনি সুন্দরবনের দৃশ্য অনুভব করতে পারবেন। 2017 সালের পর এবছরই ছিল আমাদের দীর্ঘ একটি লঞ্চ জার্নি। আমরা লালমোহনে গিয়ে বিশেষ আকর্ষণ হিসেবে মহিষের দুধই খাই। আমাদের সাথেই থাকুন। আমরা আছি ঢাকার সদরঘাট। সদরঘাট ঢাকার প্রাণকেন্দ্র বলা চলে, যদিও এখন আর আগের মতো সদরঘাটের সেই দাপট নেই। অথচ সদরঘাট বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই ঢাকার গোড়াপত্তন ঘটে এবং এই নদীকে কেন্দ্র করেই ঢাকা একসময় রাজধানীর মর্যাদা লাভ করে। আজ আমরা বের হব দ্বীপ জেলা ভোলা ভ্রমণে। যদিও এখন ভোলার সাথে সড়ক পথের যোগাযোগ তৈরি হয়েছে, কিন্তু আমরা সড়ক পথে না গিয়ে নদী লঞ্চ জার্নি উপভোগ করার জন্য নৌপথে আমরা যাচ্ছি। পদ্মা ব্রিজ হওয়ার পর লঞ্চের ব্যবহার অনেকটা কমে এসেছে, তবু ভোলার সাথে লঞ্চের যাতায়াত রয়েছে। লঞ্চ ভ্রমণে আপনি একটা আলাদা মানুষের জীবনযাত্রা উপভোগ করতে পারবেন, যেখানে মানুষ খাচ্ছে, ঘুমোচ্ছে এবং তাদের গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছে। এই লঞ্চ জার্নিতে আপনি মানুষের যে একটা দীর্ঘ পথ অতিক্রম, সে অতিক্রম করার ক্ষেত্রে তাদের জীবন বৈচিত্র্যতা কীরকম সেটা উপভোগ করতে পারবেন। একসময় সদরঘাটে মানুষের ব্যস্ততা ছিল প্রচুর, আজ সেই ব্যস্ততা নেই বললেই চলে। আমরা সেই পুরনো সদরঘাটকে দেখার ইচ্ছে নিয়ে বের হলাম। এই ফারহান আর্ট লঞ্চেই আমরা মনপুরায় যাব। আমার সাথে রয়েছে আমার একসময় সহকর্মী হাসরা কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ দাদন। মোহাম্মদ দাদন স্যারের সাথে আমার একটা দীর্ঘ স্মৃতি রয়েছে। যখন আমি 64 জেলা ভ্রমণের মনস্থির করি যে আমি একে একে বাংলাদেশের 64টি জেলা ঘুরব। 2019 সালে হাসরা ত্যাগ করার পূর্বে ফেব্রুয়ারি মাসে আমার 64তম জেলা খাগড়াছড়ি আমি ভ্রমণ করার মাধ্যমে বাংলাদেশ ভ্রমণ সমাপ্ত করি। সেই খাগড়াছড়ি ভ্রমণে আমার সঙ্গী ছিলেন দাদন স্যার। 2019 থেকে 2026 দীর্ঘ 7 বছর পর আবার আমরা বের হলাম মনপুরার উদ্দেশ্যে। বন্ধুরা, আপনাদেরকে মনপুরার সৌন্দর্য, নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা ভিডিওটাকে দীর্ঘ করে ফেলছি, যাতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভ্রমণের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। সে কারণে 2017 সালে ভোলাতে প্রথম ভ্রমণ করি এবং সেটাই আমার দীর্ঘ লঞ্চ জার্নি ছিল। এরপর 2017 থেকে 2026 প্রায় 9 বছর অতিক্রান্ত হতে চলছে। এর ভিতরে দীর্ঘ কোনো লঞ্চ জার্নি ছিল না। এই যাত্রায় এটিই হবে আমাদের দীর্ঘ পথ
অতিক্রম লঞ্চ জার্নি। কারণ আমরা মনস্থির করছি ভোলাতে লঞ্চে যাব, আবার ভোলা থেকে লঞ্চে ফিরব। সদরঘাটের এই প্রান্তে লঞ্চের পসরা সাজিয়ে বসে আছে। এই লঞ্চগুলো যেন হাঁকডাক দিচ্ছে, একসময় হয়তো বা এই লঞ্চগুলো হারিয়ে যাবে। পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলের সাথে যে লঞ্চ যোগাযোগ ছিল তা কিন্তু কমে আসছে। এখন মানুষ সময়ের গুরুত্ব দিচ্ছে, যার ফলে দ্রুত যাওয়ার ইচ্ছা পোষণ করতে গিয়ে লঞ্চে না গিয়ে সড়ক পথে যাচ্ছে। এতে করে হারিয়ে যাচ্ছে প্রাচীন এই পরিবহন ব্যবস্থা। অথচ গোটা বাংলাদেশ একসময় লঞ্চ সংযোগ ছিল, নদী পথ সংযোগ ছিল। একটি লঞ্চ সম্ভবত এখন এসে ভিড়েছে, যাত্রীরা নামছেন, তাই একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অথচ এই যাত্রী না থাকলে সদরঘাট প্রায় মৃতপ্রায়। অনেক দিন পর সদরঘাটে আসলাম লঞ্চ ভ্রমণের উদ্দেশ্য নিয়ে, তাই স্টেশনটি বা টার্মিনালটি ঘুরে ঘুরে দেখছি। জমজম এক সময় 2000 পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত 2020 সালের আগ পর্যন্ত এই লঞ্চের সারি সারি দেখা যেত এই সদরঘাটে, যেটা এখন হ্রাস পেয়েছে। সোনার তরী চাঁদপুর যাচ্ছে, চাঁদপুরে অসংখ্য লঞ্চ ছিল, এখন তাও কমে এসেছে। আমাদের লঞ্চ 6:30টায়, তাই আমরা একটু আগে এসেই সদরঘাট ঘুরে দেখছি। আমরা লালকুটি টার্মিনালের চলে এসেছি। এটি লালকুটি ঘাট। অগ্রদূত চাঁদপুর যায় লঞ্চটি। মূলত লালকুটিতে যে লঞ্চগুলো ভিড়ে থাকে এগুলো অধিকাংশই চাঁদপুরগামী, আর মিডল পয়েন্টে যেগুলো থাকে সেগুলো দক্ষিণাঞ্চলের, বরিশাল, ভোলা, কিছু পটুয়াখালীতে যায়। বরিশাল, পটুয়াখালী, বরগুনা লঞ্চ এখন খুব একটা দেখা যায় না, কমে গেছে। চাঁদপুরে কিছু লঞ্চ নিয়মিত যাতায়াত করে, আর ভোলাতে। আমরা লালকুটি ঘাট থেকে আবার ফিরে যাচ্ছি বরিশালের লঞ্চ যেখানে রয়েছে সেই ঘাটটিতে। আমাদের টিকিট কাটা হয়েছে ফারহান 8-এ। কচু, এটি দক্ষিণাঞ্চল থেকে এসেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, অল্প কিছু সময়ের ভিতরেই আমাদের লঞ্চ ছেড়ে যাবে, ইতিমধ্যে ছেড়েও দিয়েছে। আমাদের গন্তব্য আপাতত মনপুরা দ্বীপ। অনেক দিনের ইচ্ছে ছিল মনপুরা যাব, কিন্তু সময় এবং সুযোগ না হওয়ার ফলে যাওয়ার হয়নি। আমরা দেখছি একটি ট্রেন। নদীর উত্তাল পানি, এটি ইঞ্জিন রুম, যেখান থেকে লঞ্চ
পরিচালনা করা হয়। এই রুমটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট। একসময় এই লঞ্চ ঘাটটিতে কোনো লঞ্চ দক্ষিণাঞ্চলের ভিড়ত না। এখন অবশ্য ভিড়ে। এটা মুন্সিগঞ্জবাসীর জন্য একটি বিশাল সুযোগ তৈরি বলা চলে। এখানে কিছু সময় লঞ্চটি অপেক্ষা করবে যাত্রী, আবার লঞ্চটি ছেড়ে দিল। আমরা মেঘনা পাড়ি দিচ্ছি, আমাদের লঞ্চ সামনে অগ্রসর হচ্ছে। লঞ্চগুলোর কিছু নির্দেশনা এবং তথ্য এই দীর্ঘ লঞ্চ জার্নিতে মানুষ যে কিভাবে তাদের সময় অতিবাহিত করে আমরা ঘুরে ঘুরে তা দেখলাম এবং আপনাদের দেখার সুযোগ করে দিলাম যে মানুষ এই দীর্ঘ সময় কিভাবে তাদের সময়গুলো কাটাচ্ছে লঞ্চ জার্নিতে। এটি যেন একটি পরিবারে পরিণত হয় এই জার্নিটা। আমরা লঞ্চের উপরিভাগে চলে এসেছি, এখানেও আড্ডা চলছে। আমরা দেখছি মানুষের বৈচিত্র্যময় জীবন, কিভাবে সময় কাটছে। কি অদ্ভুত একটি বাচ্চা, সেও এত গভীর রাতে জেগে আছে। আমাদের এই জার্নিটা একটু শীত হওয়াতে অনেকে শীতের জামা কাপড় নিয়ে এসেছেন, পরিধেয় বস্ত্র, যাতে হালকা শীতটাকে তারা প্রতিরোধ করতে পারে। দোকান, চা বিক্রি হচ্ছে, একটি খাবার হোটেল। আমরা রাতের খাবারটি আপাতত এখানেই খাবো চিন্তা করেছি, সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছি। লঞ্চে খাবার খাওয়ার একটা আলাদা স্বাদ কাজ করে। ভোর 4:50 আমরা মনপুরা দ্বীপে এসে পৌঁছালাম। আমাদের লঞ্চ ভিড়ার প্রস্তুতি নিচ্ছে। এই যে কাঠের একটি ফালি ফালানো হচ্ছে, এটা দিয়ে যাত্রী নামবে। লঞ্চ কর্তৃপক্ষ সেই প্রস্তুতি নিচ্ছেন। যাত্রীরা নামছে। লঞ্চ কর্তৃপক্ষ এই সময় টিকিট চেক করতেছেন, যাত্রীরা হাতে হাতে টিকিট নিয়ে নামছে। মনপুরাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের নামার আগ পর্যন্ত। এই জন্য একটি অভ্যর্থনা MV ফারহান আর্ট ভোরে এসে মনপুরার মাটি স্পর্শ করেছে। এই মনপুরার পেশোয়ারা কুকুর, যা আকর্ষণ করেছিল পর্তুগিজদের। এটি মনপুরা বাজার। এখানে আমরা এই মসজিদে নামাজ আদায় করলাম ফজর। আলো ফোটার সাথে সাথে বাজারটি ঘুরে দেখলাম। নদীর পাড় একটু ঘুরলাম, বড় বড় ফিশারি বোটগুলো দেখলাম। চমৎকার একটা পরিবেশ। আসলে সৃষ্টিকর্তা
এই পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যার সৌন্দর্য আপনি যতই দেখবেন ততই সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে হবে আপনাকে, যে কত সুন্দর এই পৃথিবীটা তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। এ কারণে সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য দেখার জন্য আপনাকে ভ্রমণ করতে হবে। ভোলাতে এর আগে আসলেও আবার আসলাম শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করার জন্য। ফিশারি বোটগুলো ভাটায় আটকিয়ে পড়ে আছে। ঝড়ের সময় এই বোটগুলোই নদীতে নেমে যাবে মাছ ধরার কাজে। জেলেরা সে প্রস্তুতি নিচ্ছেন। হালকা হালকা ঠান্ডা, ভেতর মনকে স্থির রাখা দায়। তাই এই ঠান্ডাকে উপেক্ষা করে এই নদীর পাড় চলে আসলাম। সুপারি গাছ, মাঝে মাঝে মনপুরা এরকম সুপারি গাছ, নারকেল গাছ প্রচুর দেখা যায়। ঘাট, এখানে লঞ্চটি ভিড়ার কথা ছিল, যদিও এখানে না ভিড়েছে অন্য একটি জায়গায়। আমরা এখান থেকে হাজিরহাট চলে যাব। মূলত হাজিরহাট গিয়েই সকালের নাস্তা করব, আমাদের সেই পরিকল্পনা। আপনি এখান থেকে হাজিরহাট যেতে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। যদি আপনি পরিবহন ভাড়াটা একটু দরদাম করে না যান, তাহলে ঠকার সম্ভাবনা থাকবে। আমরা চলে এসেছি হাজিরহাট, হানিফ আবাসিক হোটেল, মনপুরা থানা। এই মনপুরা থানা হতে আমরা বের হলাম এখানকার একমাত্র সরকারি মডেল বিদ্যালয়ে। আমরা এই বিদ্যালয়টি ঘুরে দেখছি। এখানকার বিদ্যালয়গুলো হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, এটি 1977 সালে প্রতিষ্ঠিত। এখানকার বিদ্যালয়গুলো একাডেমিক কার্যক্রম চালানোর পাশাপাশি বিভিন্ন জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক দুর্যোগ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমরা সেটাই দেখছি। মনপুরাতে মনু হাজি নামে একজন বিখ্যাত সাধক ছিলেন, ব্যক্তি ছিলেন। ওনাকে একবার বাঘে আক্রমণ করছে। বাঘে আক্রমণ করার পর উনি মারা গেছেন। ওনার নাম অনুসারে এই মনু হাজি থেকে এই হাজিরহাট। আর এই মনপুরার নামকরণ হয়েছে পর্তুগিজ নাবিকেরা আগে ব্যবসা বাণিজ্য করার জন্য এই মনপুরায় আসতেন। ফয়জুদ্দির ওই জায়গায় তাদের জাহাজ এবং নৌকাগুলো নোঙর করতেন। মনপুরার কেশওয়ালা কুকুরগুলো তাদের খুব পছন্দ। ওই কুকুরগুলো দেখে তাদের মন ভরে যেত, সেখান থেকে তারা এই দ্বীপটার নাম রেখে গেছেন মনপুরা। থ্যাংক ইউ ভেরি মাচ। কারিতাস মনপুরা উপজেলা অফিস। ইদানিং যে অঞ্চলগুলো আমার ভ্রমণ করা হয়, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু মাটি স্পর্শ করার চেষ্টা করি। সেখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। এটি উপজেলার ভূমি অফিস। চমৎকার পরিবেশ। একটি গ্রাম্য বাজার, মনপুরা উপজেলা পোস্ট অফিস। এটি ফরেস্ট এরিয়া, প্রচুর বৃক্ষ এখানে দেখা যায়। রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, উপকূলীয় বন বিভাগ, ভোলা। আপনি মনপুরা দ্বীপে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, সেটা হলো আপনার প্রতিটা বাড়ির সামনে একটি করে পুকুর থাকে এখানে। আমরা
নদীর কাছাকাছি চলে আসছি। এটি একটি ঘাট। এখান থেকে ট্রলার এবং লঞ্চে ভোলা এবং বরিশালের সাথে মনপুরাবাসী যোগাযোগ করে। নদী আসলে আমাদের প্রাণ, নদী আমাদের মা। নদীকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কখনো রচনা সম্ভব নয়। হাঁস, গ্রামের মানুষ এভাবেই তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আস্ত হাঁস নিয়ে যান। হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গানের মতো, ও নদীরে একটি কথা শুধাই আমি তোমারে। নদীর কাছে গেলে আপনার মনের যত হাহাকার থাকে সেগুলো নিমিষে দূর হয়ে যায়। এটি একটি মান্দার গাছ। অনেক দিন পর এই মান্দার গাছ দেখার সুযোগ হলো। একসময় আমাদের বিক্রমপুরে এরকম মান্দার গাছ ছিল। আমরা আমাদের ছোট সময় সেগুলো দেখেছি। এখন আর সেই মান্দার গাছ নেই। আমরা এবার ভোলা এই মনপুরা দ্বীপটি পুরোপুরি দেখার জন্য একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে নিলাম। যদিও রাস্তাঘাট খুব বেশি সুবিধার নয়, খুব রিস্ক, তবু আমরা বের হলাম মনপুরা দ্বীপের যে আকর্ষণীয় জিনিসগুলো রয়েছে সেগুলো দেখার উদ্দেশ্য নিয়ে। মনপুরা দ্বীপে এখন যে আকর্ষণীয় জিনিসগুলো রয়েছে সেগুলো রাস্তা বেড়িবাঁধ নির্মাণের ফলে অনেকটা ম্লান হয়ে গেছে। এটি একটি বন। রাস্তার দুপাশে অসংখ্য গাছ রয়েছে। আমরা এখানে একটু নেমে ঘুরলাম, কিছু ছবি তুললাম। এরপর আমরা চলে যাব হরিণ দেখার উদ্দেশ্যে নিয়ে। এই বনেই মূলত হরিণ একসময় প্রচুর দেখা যেত, এখন খুব একটা নেই। তবু বের হলাম যদি হরিণের দেখা মেলে। নিঝুম দ্বীপে খুব কাছ থেকে হরিণ দেখার সুযোগ হয়েছিল। আমি প্রথমে এই ছাগলগুলোকে দেখে মনে করেছিলাম হরিণ। বনের ভিতর খুব সাবধানে হাঁটতে হয়, কারণ এই যে মাথাগুলো রয়েছে এগুলো পাড়া পড়লে জুতো সহ ভিতরে ঢুকে যেতে পারে পায়ে। খুব সাবধানে হাঁটতে হবে। আমাদের মোটর চালক যিনি, উনি গাইড দিয়ে নিয়ে যাচ্ছেন বনের ভেতর। দেখি হরিণের দেখা মেলে কিনা। খুব সতর্কভাবে পা ফেলছি যাতে পায়ে গাছের মাথা না ঢোকে। দেখছেন কি সূক্ষ্ম খাড়া এই গাছের শিকড়গুলো। ঠান্ডা থাকলেও হাঁটতে হাঁটতে শরীরে ঘাম জড়ে যাচ্ছে, তবু হরিণে দেখা পাচ্ছি না। আমরা আশাহত হলাম না, আমরা অপেক্ষা করলাম যেভাবে হোক হরিণ দেখব। আমাদের গাইড বাইক চালক, উনিও নাসরবান্দা, হরিণ দেখিয়েই ছাড়বেন। একসময় সাবধানতা অবলম্বন করে হরিণ দেখার ভান করে বসে পড়লাম, কারণ হরিণের পায়ের শব্দ আমরা আঁচ করতে পেরেছি। আপনি কোন দিকে করেন? ওই যে হরিণে যাক, ওই যে দৌড়াচ্ছে। এই যে হরিণ যাইতেছে, ওই যে সুন্দর হরিণ। এই যে আরেকটা কোন দিকে গেল স্যার? এই তিনটাই মনে হয় আছে। না স্যার, আরো আছে। আর আছে? হ্যাঁ, 5-7টা আছে, আরো আছে। আগে অনেক হরিণ ছিল স্যার, সব খেয়াল আছে। শালাপুর ওই যেগুলো স্যার বাচ্চা স্যার,
ওই যে ছোট দেখতেছেন না, ওটা বাচ্চা, এই পিছনেরটা বাচ্চা, সামনে দুইটা বাচ্চা একটা মা। হ্যাঁ, এগুলো স্যার কি করে আপনার ওই হাটতে যখন ফরিনগুলি সব খেয়ালা ফেলাইছিল না, তখন জানোয়াররা যখন খেয়ালাইছে, খাওয়ার পরে ওই দেখেন স্যার ওই ওই যে ওই লোকটা ইয়ে দিছে দূর মাছ। যা আসো আসো, এদিকে আসো, আইফোর আইফোর এখন আসবে স্যার, এখন আসবে বাগানে। আপনি একটু উপরে উঠেন স্যার, একটু দেখছেন স্যার, এখন বাগানে ঢুকে যাক। এই স্যার এই পাশে যাইবো না স্যার। স্যার আমরা কিন্তু এভাবে যাইতে হবে স্যার। আল্লাহ, ওই যে বন দুই পাশে। গাছ থেকে এই বনের দৃশ্য দেখতে কেমন লাগে বা নদীর সৌন্দর্য কেমন তা উপভোগ করার জন্য এক পর্যায়ে গাছেই উঠে গেলাম আমি। এই যে এখানে আমরা বেশ কিছু সময় এখানে থাকলাম, কারণ এই জায়গাটি আমাদের খুব ভাল লাগলো। কারণ মনপুরাতে যতগুলো সৌন্দর্যময় স্থান দেখলাম, তার মধ্যে সবচেয়ে ভালো লাগা জায়গাটি হলো এটি। যেহেতু পয়লা ফাল্গুন ছিল আজ, তাই এই ফাল্গুনের সৌন্দর্য যেন এই জায়গাটিতে ঢেলে দিয়েছে প্রকৃতি। এটি একটি খাল, বঙ্গোপসাগরের সাথে সরাসরি সংযোগ। এই খালের উপরেই নির্মিত এই ব্রিজটি মনপুরা সবচেয়ে বড় ব্রিজ। মনপুরার প্রতিটি বাড়িতে এরকম পুকুর সংযুক্ত, সাথে ঘাটে নারীদের গোসল করার জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকে। তৈরি হচ্ছে জামাই পিঠা, হাজিরাদের বিখ্যাত খাবার এটি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মনপুরা ভোলা। আমরা মূল উপজেলা কেন্দ্রটি, উপজেলা প্রশাসন অফিস সহ আমরা একটু ঘুরে দেখলাম, কারণ মনপুরাতে দেখার মতো আর তেমন কিছুই নেই। তাই বাইক চালকও আমাদের পরামর্শ দিলেন চরফ্যাশন চলে যাওয়ার জন্য। এটি মনপুরা উপজেলা মডেল মসজিদ, উপজেলা পরিষদ কমপ্লেক্স। আমরা উপজেলা কম্পাউন্ডটি ঘুরে দেখলাম। উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন মনপুরা ভোলা। হানিফ আবাসিক হোটেল, আমরা এখানেই একটি রুম নিয়েছিলাম 4-5 ঘন্টা অতিবাহিত করার জন্য। এবার আমাদের যাত্রা জনতা বাজার ঘাট, কারণ এই ঘাট থেকেই আমরা যাব চরফ্যাশন। এই জনতা বাজার ঘাট হতে স্পিড বোটে 250 টাকা করে ভাড়া, যেটি চলে যায় চরফ্যাশন নতুন সুলিশ গেট ঘাট। যাত্রী যেহেতু কোরামপূর্ণ হয়নি, তাই স্পিড বোটও ছেড়ে দিচ্ছে না। আমরা একটু বিশাল বিশাল ফিশ বোট দেখলাম ঘুরে জনতা বাজার ঘাটে। বোট ছাড়ার আগে চমৎকার সেই বোটগুলো নোঙর করা রয়েছে, বিশাল তার মাথা, যেটা আপনাদেরকে দেখানো যাচ্ছে না। এটি কিন্তু বাংলাদেশের একটি বিখ্যাত মাছ ঘাট। এখান থেকে এই ট্রলারগুলোই বঙ্গোপসাগরে চলে যায় মাছ ধরার জন্য। আপাতত এই ফিশ বোটগুলো এখানে নোঙর করা রয়েছে। আমরা এই ফিশ বোটগুলোতে উঠে এখানে কিছু ছবি উঠালাম। আমাদের স্পিড বোট ছেড়ে দিয়েছে। এই জনতা বাজার ঘাট হতে মাত্র 25 মিনিটে আমরা পৌঁছে যাব চরফ্যাশনে ভোলাতে।
যেহেতু আমরা লঞ্চ মিস করেছি, এই নদী পারাপারে স্পিরিট বোট রিস্ক হলেও এই পথটিতে আমাদের বেছে নিতে হয়েছে। আমাদের ইচ্ছে আজ আমরা চরফ্যাশন চলে যাব, ওখানে রাত কাটাবো, চরফ্যাশন ঘুরব, আগামীকাল চরকুকরি মুকরি ভ্রমণ করব। এই বিশাল নদী, এটি মেঘনা নদী হলেও এর আকার এতটা বড়, মনে হয় এটি বঙ্গোপসাগর। আমরা চলে এসেছি চরফ্যাশন নতুন সুলিশ গেট ঘাট। মূলত এখান থেকেই জনতা বাজারে লঞ্চ এবং স্পিরিট বোটের মাধ্যমে মানুষের যাতায়াত হয়ে থাকে। আমরা যেহেতু লঞ্চ মিস করেছি, তাই আমাদেরকে স্পিরিট বোটে আসতে হলো। চরফ্যাশন সুলিশ গেট ঘাট। এই যে লঞ্চগুলোই যাতায়াত করে মনপুরাতে। আমরা এবার ভোলা চরফ্যাশন সদরে যাওয়ার জন্য এই অটোতে উঠে পড়লাম। এটি জ্যাকব টাওয়ার, চরফ্যাশন সদর। আমরা চরফ্যাশন ঘুরে দেখছি। দাদন স্যার আমার সামনে অগ্রসরমান। চরফ্যাশনে মূলত শহর কেন্দ্রিক আকর্ষণের স্থান হলো এই জ্যাকব টাওয়ার। এর পাশে একটি চমৎকার মসজিদ রয়েছে। আমরা মাগরিবের নামাজ এখানে আদায় করলাম। আমরা দেখছি চরফ্যাশন সদর, এটি চরফ্যাশন পৌর ভবন। দাদন স্যার ছবি উঠাচ্ছেন এখানে। চরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক। এই কম্পাউন্ডগুলো কিন্তু সব কিছুই জ্যাকব টাওয়ারের আশেপাশেই। দূর থেকে দেখছি জ্যাকব টাওয়ার, যেটি এখন চরফ্যাশন টাওয়ার নামে পরিচিত। আমরা যাচ্ছি চরফ্যাশনের সবচেয়ে পুরনো বিদ্যালয় দেখার জন্য। ইদানিং আমি যেখানে ভ্রমণ করি সেখানে কেন জানি ওই অঞ্চলের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখি। চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই যে ভবনটি দেখা যাচ্ছে এটি চরফ্যাশন সরকারি উচ্চ বিদ্যালয়। বিশাল মাঠ, মাঠে খেলাধুলা করছে বৈকালিক। 1932 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত। ইংরেজ সময়কালের প্রাচীন স্কুল। এটি একটি জনলোকালয়। সুপারি, ভোলাতে প্রচুর সুপারি গাছ। নোয়াখালী, ভোলা এই অঞ্চলগুলোতে প্রচুর সুপারি হয়। এটি চরফ্যাশনের একটি সিনেমা হল, সবুজ সিনেমা হল। যদিও এখন বন্ধ, তবে মাঝে মাঝে এখানে সিনেমা চালানো হয়ে থাকে। ভবনটি এখনো রয়েছে। হোটেল আলী ইন্টারন্যাশনাল, এখানে আমরা আজকে রাত্রি যাপন করব। দাদন স্যার সেই অনুযায়ী বুকিং করছেন। বাহ, এক রাত কাটানোর জন্য যথেষ্ট। ওইটাতে ভালো। চরফ্যাশন থানা ভোলা। সকালেই আমরা হাঁটতে হাঁটতে থানা দেখার জন্য বের হলাম।
এবার আমাদের গন্তব্য কচ্ছপ ঘাট। আমরা চলে এসেছি কচ্ছপ ঘাট। এখান থেকেই মূলত আমাদের যাত্রা চর কুকরি মুকরি। সকালে নাস্তা এই ঘাটে আমরা করলাম। এই কচ্ছপিয়া লঞ্চ ঘাট, দক্ষিণ আইচা, চরফেশন ভোলা। যেহেতু আমরা লঞ্চ মিস করেছি, আমাদের যেতে হবে ট্রলারে করে। এটি একটি খাল। নদীর নাম করছে এটি মেঘনা এবং বঙ্গোপসাগরের সাথে সরাসরি সংযুক্ত। ঘাট ভাড়া 10 টাকা আর ট্রলার ভাড়া 150 টাকা। আমাদের সাথে অনেক পর্যটকই রয়েছেন। এখানেই পরিচয় ঘটল লক্ষ্মীপুর থেকে আসা কিছু মাদ্রাসা শিক্ষকের সাথে এবং ঢাকা থেকে আসা কিছু পর্যটকের সাথে। আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনে অগ্রসর হচ্ছি। মৎস্য অধিদপ্তর ভবন। এই খালটি দিয়ে আমরা যখন বড় নদীতে প্রবেশ করব, পথে প্রচুর মাছ ধরার ট্রলার আমরা দেখতে পাব। মাঝে মাঝে দুই একটি লঞ্চও দেখতে পাব। একটি লঞ্চ, এটি চরকুকরি মুকরি থেকে ছেড়ে এসেছে ML লাইজো। ফিশারি বোট মাছ ধরে ঘাটে যাচ্ছে কচ্ছপিয়া। ফিশ বোট, লঞ্চ, নদী, খাল এগুলো যদি আপনি উপভোগ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বৃহত্তর বরিশাল অঞ্চলে আসতে হবে। এখানে আসলে আপনি বাংলাদেশের নদীমাতৃক যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মাঝে মাঝে আমরা পাখি, বক, পানকৌড়ি, হাঁস এগুলো দেখব। এই যে মাছ ধরা ট্রলার প্রচুর মাছ নিয়ে যাচ্ছে, যেগুলো চেওয়া মাছ। মাছ ধরছে। এখানকার মানুষ কখনো মাছ কিনে খায় কিনা সন্দেহ, কারণ প্রতিটা নদীর পাশে যে বাড়িগুলো রয়েছে তারা নিজেরা মাছ আহরণ করেন, ধরেন এবং সেই মাছ নিজেরাই খান, পাশাপাশি বিক্রিও করেন। হাঁস, গবাদি পশু, প্রচুর গাছ রয়েছে। যে তিনো গাছ প্রাকৃতিকগতভাবেই এখানে জন্মে, ফলে গবাদি পশু সেই গাছগুলো খেতে পারে।
হাঁস, প্রচুর হাঁস দেখা যাচ্ছে। হাঁসগুলো যেন নদীতে সাঁতরিয়ে ক্লান্ত হয়ে গেছে। বিশাল হাঁসের পাল, কত হাঁস! এই যেন হাঁসের নিজস্ব একটা বিস্তৃত সমাজ। আমরা এখনো খাল অতিক্রম করিনি। এই খাল পার হয়েই আমরা বড় নদীতে প্রবেশ করব। এই যে আমরা প্রবেশ করছি বড় নদীতে। এই নদী পার হয়ে আমরা আরও একটি খালে প্রবেশ করব। সেই খাল পাড়ি দিয়েই আমাদেরকে যেতে হবে চরকুক্তি মুক্তি। জেলে নৌকা মাছ ধরছে। নদীর ঢেউয়ের সাথে এই নৌকোগুলো যেন দোলছে। বন, এ বন কৃত্রিমভাবে তৈরি। মাছ ধরছে জেলে। কি চমৎকার সে দৃশ্য! আমরা প্রবেশ করছি এই খালটিতে। এই খাল ধরেই আমরা প্রবেশ করব আমাদের গন্তব্যে। এই খালটিতে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। সুন্দরবন, আপনি যতই ভিতরে প্রবেশ করবেন আপনার কাছে মনে হবে আপনি চরকুক্তি মুক্তি নয়, আপনি আছেন এই মুহূর্তে সুন্দরবনে। এখানে গোলপাতা, কেওড়া, প্রচুর গাছ রয়েছে। এমএল জোনায়েদ কুকরি মুক্তি থেকে ছেড়ে আসলো। কি সুন্দর দৃশ্য! আমরা যেন একের ভিতরে দুই উপভোগ করলাম। গাছগুলো যেন মাথা অবনত করে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, অভ্যর্থনা জানাচ্ছে। সূর্য আলো চিকচিক করছে, যেটি গাছের ডাল দিয়ে আমাদের চোখে মুখে এসে স্পর্শ করছে সে আলো।
যত দূর চোখ যায় ডান বাম দুপাশেই আমরা সবুজে হাতছানি দেখছি। এ সবুজ যেন আমাদেরকে তাদের মধ্যে হারিয়ে যেতে বলছে। এসো আমরা সবাই সবুজে একাকার হয়ে যাই। একসময় মনের আনন্দে নিজেকে উদ্বুলিত করে নাচতে লাগলাম, হারাতে চাইলাম এই সবুজের মাঝে। হাত মিলেও ধরলাম, কিন্তু মানুষের পক্ষে কি বিলীন হওয়া সম্ভব? না। পানির টলমলে ভাব যেন সূর্যের আলোটাকে আরো রঙিন করছে, সোনালী বর্ণে রূপ লাভ করে। চরকুকরি মুকরি লঞ্চঘাট দেখা যাচ্ছে। আমরা কিছু সময়ের ভেতরেই আমাদের গন্তব্যে নেমে পড়ব। লঞ্চঘাটটি ট্রলারের মাথায় স্পর্শ করছে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, চরকুকরি মুকরি লঞ্চঘাট। চরকুকরি মুকরি নামকরণে যা জানা যায়, একসময় এই চরে অনেক বেশি কুকুর ও ইঁদুর বিচরণ করত। এই কারণে স্থানীয়দের কাছে এটি চরকুকরি মুকরি হিসেবে পরিচিতি হয়ে ওঠে। এটি চরকুকরি মুকরি ইউনিয়ন পরিষদ ভবন। আমরা একটি অটো করে লঞ্চঘাট থেকে এখানে এসে পৌঁছালাম। এখন বেশ কিছু পথ হেঁটে আমাদেরকে নারকেল বাগান নামক জায়গায় যেতে হবে। এটি একটি খাল, ছোট খাল। এই বনটিও কৃত্রিম বন। খালটিতে জোয়ার ভাটার পানি আসে। সুন্দরবনের মতো এই বনটিতেও প্রবেশ করার জন্য একটি ফুটওভার ব্রিজ বলবো, হ্যাঁ অনেকটা এরকমই একটি ব্রিজের মতো করে দিয়েছে, যাতে মানুষ নিরাপদে এবং সহজে নারকেল বাগান যেতে পারে। এই নারকেল বাগানে যাওয়ার জন্য এই বনটি পার হয়ে আরও একটি শাখা খাল রয়েছে, সেটি নৌকায় পাড়ি দিয়েই তবেই নারকেল বাগান যাওয়া যাবে। আমাদের সাথে অনেক পর্যটকই আছেন যারা যাচ্ছেন। ওই যে সামনে যারা আছেন আমার ঠিক এরাই লক্ষ্মীপুর থেকে এসেছেন, মাদ্রাসা শিক্ষক। ওনাদের সাথে আমাদের পরিচয় হলো। আমরা মাঝে মধ্যেই এখানে ফটো তুলছি। প্রচুর গাছপালা থাকাতে জায়গাটি খুব সুন্দর। দাদন স্যার তুলছেন, আমিও তুলছি।
হাঁটতে খারাপ না, জায়গাটি খুব ভালোই লাগছে হাঁটার জন্য। এখানে ওয়াচ টাওয়ারও আছে, গেস্ট হাউস আছে, ওই যে ওয়াচ টাওয়ার, গেস্ট হাউস। এই যে সামনে যে খালটি দেখা যাচ্ছে, এই খালটি পার হয়েই যেতে হবে নারকেল বাগান। এই খালে যারা মাঝি হিসেবে রয়েছে, সামান্য একটু পথ হলেও তারা ভাড়া নিচ্ছেন 20 টাকা করে, যে পথটিতে সর্বোচ্চ ভাড়া হতে পারে 10 টাকা। এখানেও প্রচুর ফিশিং বোট দেখা যাচ্ছে। আমরা পার হচ্ছি খালটি। চরকুকরি মুক্তি সম্পর্কে যতটুকু জানা যায়, একসময় পর্তুগিজ ও ওলন্দাজরা দস্যুবৃত্তি করে এই চরে আশ্রয় নিত। তবে কুকরি মুকরির ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকভাবে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় 1912 সালে এই চর জেগে ওঠে। এর আয়তন 3403 বর্গ কিলোমিটার। 1973-74 সালে দ্বীপটিতে বনায়ন করে 1996 সালে বন্যপ্রাণী অবমুক্ত করা হয়। স্থানীয়রা এই দ্বীপ বা চরকে দ্বীপকন্যা নামেও ডেকে থাকে। ভোলা জেলা সদর হতে প্রায় 150 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চরটির নাম চরকুকরি মুকরি। চরকুকরি মুকরি ইউনিয়নের হাজিপুর, বাবুগঞ্জ, নবীনগর, রসুলপুর, আমিনপুর, শাহবাজপুর, মুসলিমপাড়া, চরপাতিল ও শরীফপাড়া নিয়ে গঠিত একটি এলাকা। এটি স্থানীয়দের কাছে নারকেল বাগান নামে পরিচিত এই জায়গাটি। এখানে বেশ কিছু দোকান রয়েছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়াতে আমি সেই দোকানের সামনেই টুলে বসে পড়লাম। নদীকে উপভোগ করার জন্য গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে বাতাস স্পর্শ করছে শরীর, শেষ বাতাসে শরীরও জুড়িয়ে যাচ্ছে। এই জায়গাটির সবচেয়ে আকর্ষণীয় স্থান বলা চলে এই বৃক্ষের নিচের স্থানটি। এখানে বেশ কিছু দোলনা দোলানো আছে যাতে করে পর্যটক বসতে পারে। এছাড়াও কিছু তাঁবু রয়েছে। তাঁবু প্রতি 200 টাকা দিয়ে যে কেউ রাত্রি যাপন করতে পারবে এখানে এসে। দোলনা আমার কাছে এই জায়গাটি সবচেয়ে আকর্ষণীয় মনে হলো। দাদন স্যার আমার পূর্বে বসে পড়লেন দোলনায় দোল খেতে। আমিও বসে পড়লাম, খুব ভালো লাগলো। একটা দীর্ঘ সময় এই দোলনাতে দোল খাওয়ার জন্য আমি এই স্থানটিতে অবস্থান করলাম। আমার কাছে মনে হলো আমি সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করছি। সেন্ট মার্টিন দ্বীপেও এরকম বেশ কিছু দোলনা টানানো থাকে যেখানে পর্যটকরা দোল খেতে পারেন। আর প্রকৃতির বাতাস নদীর মাঝখান থেকে এসে শরীর এবং মন দুটি জুড়িয়ে দিচ্ছে। এরা সবাই পর্যটক। কেউ নদীতে গোসল করছেন, কেউ নদীর জলে পা ভিজিয়ে দিচ্ছেন।
এই দ্বীপটির এই অংশটি শেষ অংশ। এরপর বামে দিয়ে ঘুরে আবার চলে আসা যায়। মানে বালু না হইলেও কাদা না। প্রচুর রোদ। এ রোদের ভেতরও অনেক দর্শক বা ভ্রমণার্থী আমরা দেখছি। এবার ঠিক আছে। এটি একটি বিশেষ গাছ। এই গাছে এক ধরনের ফলও রয়েছে। এটি নাকি খুবই বিষাক্ত। দাদন স্যার এই সৌন্দর্যময় বিষাক্ত ফলটি পারলেন এবং আমাকে উৎসাহিত করলেন যে আপনিও পারতে পারেন। দেখতে সুন্দর সব কিছুই যে ব্যবহার উপযোগী তা কিন্তু নয়। অনেকটা দেখতে সুন্দর হলেও সেটা আমাদের জন্য খুবই ভয়ানক। চমৎকার ফুল। এ ফুলে কোনো নাম নেই, নেই কোনো সুগন্ধ, তবু দেখতে সুন্দর। পয়লা ফাল্গুনের এই দিনে তাই গাছ থেকে সুন্দর ফুল বলছিলেন পেরে নিলাম। যদিও ফুল গাছেই সুন্দর, তা হাতে বেমানান। দেখান, হাতে দেখান। ওইখানে আসা লাগবে না, আসা লাগবে না। তবে কেন সেই সৌন্দর্যময় ফুলকে গাছ থেকে ছিললাম? বনের ভিতরে কি একটা প্রাণী দেখলাম, প্রাণীটারে মানুষ সবসময় ঝুঁকে পাগল। এই যে তাঁবু দেখা যাচ্ছে, এই তাঁবুতেই যে কেউ এখানে রাত্রি যাপন করতে পারবে। বিনিময়ে 200 টাকা পে করতে হবে। বিশাল নদী, এটি মেঘনা নদী। যদিও আমি এটিকে নদী বলতে নারাজ, আমি বলবো এটি বঙ্গোপসাগরেরই অংশবিশেষ। ফাগুনের এই ফুল নদীর বাতাসের সাথে একাকার করে দিলাম, স্পর্শ করে দিলাম দূর দূরান্তের মাঝে, যাতে এর সুবাস ছড়িয়ে পড়ে। যদিও সুবাস নেই ফুলে, তবু এই গাভীর সাথে কিছু সময় সেই ফুলের সৌন্দর্য বিনিময় করা হলো। এবার আমাদের ফেরার পালা। এই গন্তব্যে মাঝিকে নৌকা বাইতে না দিয়ে আমি নিজেই বৈঠা হাতে নিলাম। অনেক যাত্রী শঙ্কা বোধ করলো। আমি বললাম আমি গ্রামের ছেলে, ইসামতি নদীর তীরে আমার বেড়ে ওঠা, ছোট থেকে আমি নৌকা চালিয়েছি, তাই ভয় না পেয়ে আমার উপর আস্থা রেখে বৈঠা তুলে দিতে পারেন। এই নদী পারাপারের গুরু দায়িত্ব আমি নিজ হাতে তুলে নিলাম। যেহেতু এখানে থাকার ইচ্ছা নেই, কারণ যা দেখার দেখে ফেলা হয়েছে আমাদের, তাই অল্প সময়ের ভিতরেই আমরা চরফ্যাশন এসে ভোলার দিকে যাত্রা করব। পাশে লালমোহন থানা, এটি ভোলা জেলার একটি অন্যতম স্থান, এটি উপভোগ করব। লঞ্চ 2টায় সার্ভে, গাড়ির ড্রাইভারও খুব দ্রুত আমাদেরকে লঞ্চঘাট নিয়ে আসলেন। এমএল লাইজু, এটিও অন্য একটি অভিজ্ঞতা। আসার সময় আমরা এসেছিলাম ট্রলারে, যাচ্ছি লঞ্চে। এমএল লাইজু ছেড়ে দিল। আমরা এবার যাব কচ্ছপিয়া ঘাট, সেখান থেকে চরফ্যাশন। দুপুরের খাবার কচ্ছপিয়া ঘাটে খেয়ে নিব, কারণ এখানে নদীর তরতাজা মাছ রান্না করা হয় হোটেলগুলোতে। লঞ্চ চলছে।
এই লঞ্চগুলো যাত্রী পারাপারের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানও ভাড়া দিয়ে থাকে। দুটি খাল দেখা যাচ্ছে। আমরা আসার সময় বামের খালটিতে এসেছিলাম, এবার যাচ্ছি ডান পাশের খালটি দিয়ে। শিশুরা আপন মনে সৌন্দর্য উপভোগ করছে। এরাও বেড়াতে এসেছে তাদের বাবার সাথে। যদিও এই মাথাতে বসা নিষেধ, তবু সৌন্দর্য উপভোগ করার জন্য মাথায় গিয়ে বসলাম। আবার কখনো লঞ্চের পাশ থেকেই দাঁড়িয়ে সে সৌন্দর্য উপভোগ করলাম। আমি একটা গোলক ধাঁধায় পড়ে যাচ্ছি এই স্থানটি অতিক্রম করার ক্ষেত্রে। আমার কাছে মনে হচ্ছে এটি সুন্দরবন। যদি এখান থেকে একটু ক্লিপ কেটে আমরা কাউকে পাঠাই, যে কেউ এটি দেখে বলে দিবে যে এটি সুন্দরবন। প্রচুর রোদ, তবু ভিতরে বসতে মন চায় না। বারবার লঞ্চের সম্মুখভাগে এসেই বসি আর এর সৌন্দর্য উপভোগ করি। দাদন স্যার নামাজ আদায় করলেন। মহিষের পাল, কচ্ছপিয়া ঘাট থেকে এই লঞ্চটি ছেড়ে এসেছে। প্রচুর মহিষের সারি। মহিষগুলো আপন মনে এই রোদের মাঝেও ঘাস খাচ্ছে। আমাদের লঞ্চ চলে এসেছে কচ্ছপিয়া ঘাট। লঞ্চ কর্তৃপক্ষ নির্দিষ্ট জায়গায় লঞ্চ বেরাচ্ছেন। এই ফিশিং বোটগুলো মাছ ধরে এসেছে, এখন এই মাছগুলো বাজারে তুলবে। আমরা মাছ বাজারে যাচ্ছি। প্রতিদিন এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ বিক্রি হয়। এগুলো চেওয়া মাছ। মাছগুলো ছোট বড় করে বাছা হচ্ছে। এই আলাদা মাছগুলোই বিক্রি হবে আলাদা দামে। এটি লালমোহন ভূমি অফিস, লালমোহন বাজার।
লালমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে আমরা যাচ্ছি। এটি লালমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। ইংরেজ সময়কালে প্রতিষ্ঠিত এটি। এই লালমোহন থানা আমাদের বিক্রমপুরের হাসারা গ্রামের লালমোহন পালের নাম অনুসারে। একসময় হাসারা বিক্রমপুরের প্রচুর জমিদারদের আনাগোনা ছিল এই লালমোহন ভোলাতে। তারা এখানে এসে ব্যবসা বাণিজ্যের সুবাদে প্রচুর জমিদারি ক্রয় করেন। এই স্কুলটি 1916 সালে প্রতিষ্ঠিত। ইংরেজ সময়কালের একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থী 1200+। লালমোহন বাজার খুবই প্রসিদ্ধ একটি বাজার। ইংরেজ সময়কালে এ বাজারে হাট বসত, এখনও বসে, তবে আগের সেই জৌলুস এখন লক্ষ্য করা যায় না। আখি ডিজিটাল স্টুডিও, সুপারি বিক্রি হচ্ছে। এই যে সুপারি, প্রচুর সুপারি। সেই সুপারি একটু স্পর্শ করেও দেখলাম। উপজেলা ভূমি অফিস। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। স্কুলটি বেশ বড় এবং অনেকগুলো একাডেমিক ভবন দেখা যাচ্ছে। লালমোহন বাজার অনেক খুব ব্যস্ত একটি বাজার। গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা একটু ক্লান্ত হলাম। গরম জিলাপি খাওয়ার জন্য জিবলা লুলুপ দৃষ্টি দিয়েছে, তাই গরম জিলাপিও খেলাম। এটি একটি প্রাচীন মন্দির। এখানে বিক্রি হচ্ছে মহিষের দধি। দাদন স্যার মনপুরাতে মহিষের দধি খাওয়ার জন্য খুব আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু সেখানে খাওয়ার সুযোগ হয়নি, তাই আমরা এখান থেকে খেলাম। আমরা 200 টাকা দিয়ে একটি হাঁড়ি নিয়ে নিলাম। এখানে আমরা দধিটি খেয়ে নিলাম। এবার আমাদের গন্তব্য ইলিশা ঘাট। এটি ভোলার একটি বিখ্যাত এবং প্রাচীন নৌবন্দর। এখান থেকে লঞ্চে করে আমরা সদরঘাট যাত্রা করব। প্রচুর যাত্রী ওঠানামা করছে। যেহেতু ভোলাতে আর কিছু দেখার নেই, আমাদের যা দেখার তা দুদিনে দেখিয়ে ফেলেছি, তাই এখানে আর অবস্থান না করাই আমাদের জন্য ভালো।
আমরা আরাফাত এই লঞ্চটিতেই উঠব, টিকিট কেটেছি। তাই ভালো থাকুন বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।